ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সাবজেক্ট টু আর সাবজেক্টের টু এই দুটো এক্সপ্রেশনের ব্যবহার শিখব। এই দুটো এক্সপ্রেশন দেখতে একই রকম হলেও এদের অর্থের পার্থক্য আছে। নিউজপেপার পড়তে গিয়ে কিংবা ইংলিশ লিটারেচারে এই দুটো এক্সপ্রেশনের ব্যবহার আমরা দেখতে পাই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। প্রথমে আমরা দেখব সাবজেক্ট টু এর ব্যবহার। সাবজেক্ট টুকে আমরা দুটো অর্থে ইউজ করি। প্রথমটা হচ্ছে নির্ভরশীল, আর দ্বিতীয় অর্থটা হচ্ছে কোনো কিছুর দ্বারা প্রভাবিত বা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। সাবজেক্ট টু এর স্ট্রাকচার কেমন হয়? প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে বসে বি ভার্ব, তারপরে আমরা সাবজেক্ট টুটা ব্যবহার করি। আর সাবজেক্ট টু এর সাথে থাকে নাউন অথবা জিরান, এই স্ট্রাকচারটা হয়। এবার আমরা দেখব সাবজেক্ট টু এর অর্থ যখন নির্ভরশীল হয়, একটা কাজ আর একটা কাজের উপর নির্ভর করে, কিংবা একটা সিচুয়েশন আর একটা সিচুয়েশনের উপর নির্ভরশীল, এমন ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট টু ইউজ করি। এখানে অ্যাকচুয়ালি কন্ডিশন বোঝায় যে এটা হলে ওটা হবে। মনে রাখবে সাবজেক্ট টু মূলত আমরা ফর্মাল ইংলিশে ইউজ করি, স্পোকেন ইংলিশে সচরাচর এর ব্যবহার কম হয়। এক্সাম্পলগুলো দেখো। অফারটি শর্তাবলীর ওপর নির্ভরশীল। এর মানেটা কি বোঝাচ্ছে? অফারটা তখনই শুধুমাত্র প্রযোজ্য হবে যদি কিছু শর্তাবলী পালন করা হয়। তার মানে এখানে কন্ডিশন বোঝাচ্ছে, ওটা হলে তবেই এটা হবে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট টু ব্যবহার করতে পারি। দ্য অফার ইজ সাবজেক্ট টু টার্মস অ্যান্ড কন্ডিশন। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, দ্য অফার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো সাবজেক্ট টু এর ব্যবহার করেছি। সাবজেক্ট এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর তারপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। 2 নম্বর দেখো, পরিকল্পনাটি বোর্ডের অনুমোদনের উপর নির্ভরশীল। এর মানেটা হচ্ছে পরিকল্পনাটা শুধুমাত্র ঘটতে পারে যদি বোর্ড সম্মতি দেয়। পরিকল্পনাটা কখন ঘটবে সেটা নির্ভর করছে বোর্ড এটা কখন অ্যাপ্রুভ করবে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট টু ব্যবহার করব। দ্য প্ল্যান ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দ্য বোর্ড। এখানে স্ট্রাকচারটা দেখো, দ্য প্ল্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট টু ব্যবহার করেছি, আর তার পরের অংশটা দেখো অ্যাপ্রুভাল বাই দ্য বোর্ড, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। 3 নম্বর দেখো, অফারটি প্রাপ্যতার উপর নির্ভরশীল। অনুবাদ কি হবে? দ্য অফার ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। এর মানেটা হচ্ছে অফারটা তখনই ভ্যালিড হবে যদি মার্কেটে আইটেমটা অ্যাভেলেবল থাকে, যখন তুমি আইটেমটা অর্ডার দিচ্ছ। তাহলে বাক্যটা কি হলো? দ্য অফার ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। 4 নম্বর দেখো, ভর্তি যোগ্যতার শর্ত পূরণের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি যোগ্যতার শর্ত পূরণ হয় তাহলেই তুমি ভর্তি হতে পারবে, না হলে নয়। অনুবাদ কি হবে? অ্যাডমিশন ইজ সাবজেক্ট টু মিটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই বাক্যের স্ট্রাকচার দেখো, অ্যাডমিশন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো সাবজেক্ট টু এর ব্যবহার করেছি। সাবজেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো মিটিং হচ্ছে জিরান, এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই অংশটুকু হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। তাহলে বাক্যটা কি হলো? অ্যাডমিশন ইজ সাবজেক্ট টু মিটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে লক্ষ্য করো, এখানে আমরা এই সাবজেক্ট টু এর জায়গায় ডিপেন্ডেন্ট অন এটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু সাবজেক্ট টু এর ব্যবহার আরেকটু ফর্মাল হয়। এতক্ষণ আমরা যে বাক্যগুলো দেখছিলাম সেখানে সাবজেক্ট টুকে আমরা নির্ভরশীল অর্থে ইউজ করেছি। এখন সাবজেক্ট টুকে আমরা আর একটা অর্থে ইউজ করব, সেটা হচ্ছে কোনো কিছুর দ্বারা প্রভাবিত বা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। এক্সাম্পল দেখো, সমস্ত কর্মচারী কোম্পানির নীতির দ্বারা প্রভাবিত, কিংবা এরকমও বলা যায় কোম্পানির নীতির অধীন। এর মানেটা কি? সমস্ত কর্মচারীকে কোম্পানির নিয়ম নীতিগুলোকে মেনে চলতে হবে বা মেনে চলতে বাধ্য। তাহলে অনুবাদ কি হবে? অল এমপ্লয়িজ আর সাবজেক্ট টু কোম্পানি পলিসিস। পরেরটা দেখো, শিক্ষার্থীরা স্কুলের নিয়মের দ্বারা প্রভাবিত বা স্কুলের নিয়মের অধীন। অর্থাৎ সমস্ত শিক্ষার্থীকে স্কুলের নিয়মগুলো মেনে চলতে হবে। আমরা বলতে পারি স্টুডেন্টস আর সাবজেক্ট টু স্কুল রুলস। 3 নম্বর দেখো, এই চুক্তিটি স্থানীয় আইনের অধীন। অনুবাদ কি হবে? দিস কন্ট্রাক্ট
ইজ সাবজেক্ট টু লোকাল লস। এর মানেটা হচ্ছে এই চুক্তিটা অবশ্যই স্থানীয় আইনকে মেনে চলবে, অর্থাৎ স্থানীয় আইনে যা যা বলা আছে এই চুক্তিটা সেগুলো পালন করবে। তাহলে বাক্যটা কি হলো? দিস কন্ট্রাক্ট ইজ সাবজেক্ট টু লোকাল লস। 4 নম্বর দেখো, সম্পত্তিতে একটি আইনি বিতর্কের অধীন বা আইনি বিতর্কের দ্বারা প্রভাবিত। দেখো এখানে সম্পত্তিতে হয়ে গেছে, এটা হবে সম্পত্তিটি। সম্পত্তিটি একটি আইনি বিতর্কের অধীন বা আইনি বিতর্কের দ্বারা প্রভাবিত। তার মানে এই সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিতর্ক চলছে, অর্থাৎ এই সম্পত্তিটা আইনি বিতর্কের দ্বারা প্রভাবিত। তাহলে অনুবাদ কি হবে? দ্য প্রপার্টি ইজ সাবজেক্ট টু লিগাল ডিসপিউট। দ্য প্রপার্টি ইজ সাবজেক্ট টু লিগাল ডিসপিউট। 5 নম্বরের বিখ্যাত বাক্যটা দেখো, সব ধরনের বিনিয়োগ বাজার ঝুঁকির দ্বারা প্রভাবিত। অর্থাৎ তুমি যে কোনো বিনিয়োগ করো না কেন সেটা বাজারে ওঠানামার কারণে ঝুঁকি থাকতে পারে, লাভ হবে কিনা সেটা ডিপেন্ড করছে মার্কেট সিচুয়েশনের ওপর। অনুবাদ কি হবে? অল টাইপস অফ ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। অল টাইপস অফ ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। 6 নম্বর দেখো, বিল্ডিংটি অগ্নি নিরাপত্তা বিধির অধীন। তার মানে বিল্ডিংকে ফায়ার সেফটি রুলস ফলো করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? দ্য বিল্ডিং ইজ সাবজেক্ট টু ফায়ার সেফটি রেগুলেশনস। 7 নম্বর দেখো, আবহাওয়ার অবস্থার উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে। অনুবাদ কি হবে? দ্য শিডিউল ইজ সাবজেক্ট টু চেঞ্জ বেসড অন ওয়েদার কন্ডিশনস। তার মানে সময়সূচি পরিবর্তন হতে পারে যদি আবহাওয়া খারাপ থাকে, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো? দ্য শিডিউল ইজ সাবজেক্ট টু চেঞ্জ বেসড অন ওয়েদার কন্ডিশনস। 8 নম্বর দেখো, পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া মূল্য পরিবর্তন হতে পারে। এর মানে হচ্ছে কোনো কিছু ইনফর্ম করার আগেই যে কোনো সময় মূল্য হ্রাস বৃদ্ধি হতে পারে। তাহলে অনুবাদ কি হবে? প্রাইসেস আর সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিস। প্রাইসেস আর সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিস। কোনো স্থান কোনো কিছুর দ্বারা প্রভাবিত অর্থেও আমরা সাবজেক্ট টু ব্যবহার করি। যেমন দেখো, এই অঞ্চলটি ভূমিকম্পের দ্বারা প্রভাবিত, অর্থাৎ এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। অনুবাদ কি হবে? দ্য এরিয়া ইজ সাবজেক্ট টু আর্থকোয়েক। দ্য এরিয়া ইজ সাবজেক্ট টু আর্থকোয়েক। 10 নম্বর দেখো, এই অঞ্চলটি ঘন ঘন বন্যার দ্বারা প্রভাবিত। তার মানে এই অঞ্চলটিতে ঘন ঘন বন্যা হয়, বন্যার প্রবণতা এই অঞ্চলটিতে বেশি। অনুবাদ হবে দ্য এরিয়া ইজ সাবজেক্ট টু ফ্রিকোয়েন্ট ফ্লাডিং। দ্য এরিয়া ইজ সাবজেক্ট টু ফ্রিকোয়েন্ট ফ্লাডিং। এবার আমরা দেখব সাবজেক্টের টু এর ব্যবহার। সাবজেক্টের টু সাবজেক্ট টু এর থেকে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে। সাবজেক্টের টু এর অর্থ হচ্ছে কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছিল বা শিকার হতে হয়েছিল, অর্থাৎ কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন বা শিকার হওয়া বা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, এমন সেন্সে আমরা সাবজেক্টের টু ব্যবহার করি। এই স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে সাবজেক্টে টু বসাতে হবে, তারপরে নাউন অথবা জিরান ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, বন্ধুদের, এখানে দেখো বন্ধুদের হয়েছে, এটা হবে বন্দীদের। বন্দীদের মারাত্মক শাস্তির শিকার বা সম্মুখীন হতে হয়েছিল। অনুবাদ কি হবে? দ্য প্রিজনার্স ওয়ার সাবজেক্টেড টু সিভিয়ার পানিশমেন্ট। এই বাক্যের স্ট্রাকচার দেখো, দ্য প্রিজনার্স হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ওয়ার হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে দেখো সাবজেক্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো সিভিয়ার পানিশমেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে বাক্যটা কি হলো? দ্য প্রিজনার্স ওয়ার সাবজেক্টেড টু সিভিয়ার পানিশমেন্ট। 2 নম্বর দেখো, তাকে কর্মস্থলে বারবার সমালোচনার শিকার হতে হয়। এটা দেখো প্রেজেন্টে রয়েছে, এটা পাস্টে ছিল, এটা প্রেজেন্টে রয়েছে। অনুবাদ কি হবে? সি ইজ সাবজেক্টেড টু কনস্ট্যান্ট ক্রিটিসিজম অ্যাট ওয়ার্ক। সি ইজ সাবজেক্টেড টু কনস্ট্যান্ট ক্রিটিসিজম অ্যাট ওয়ার্ক, এটা প্রেজেন্টে রয়েছে, তার জন্য দেখো এখানে ইজ ব্যবহার হয়েছে। 3 নম্বর দেখো, পারিবারিক পটভূমির কারণে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছিল। এখানে দেখো রয়েছে শিকার হতে হয়েছিল, তার জন্য আমরা সাবজেক্টে টু ব্যবহার করব। অনুবাদ কি হবে? সি ওয়াজ
সাবজেক্টেড টু ডিসক্রিমিনেশন বিকজ অফ আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য ওয়াজ ব্যবহার হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়াজ সাবজেক্টেড টু ডিসক্রিমিনেশন বিকজ অফ আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 4 নম্বর দেখো, তাদেরকে এখনো পর্যন্ত শোচনীয় অবস্থার শিকার হতে হয়েছে। এখানে লক্ষ্য করো, শিকার হতে হয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, অনুবাদ কি হবে? দে হ্যাভ বিন সাবজেক্টেড টু মিজারেবল কন্ডিশন সো ফার। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, শিকার হতে হয়েছে, তার জন্য এখানে দেখো হ্যাভ বিন ব্যবহার হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দে হ্যাভ বিন সাবজেক্টেড টু মিজারেবল কন্ডিশন সো ফার। 5 নম্বর দেখো, তাকে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। দেখো মুখোমুখি হতে হয়েছিল অর্থাৎ সম্মুখীন হতে হয়েছিল। অনুবাদ হবে হি ওয়াজ সাবজেক্টেড টু ইন্টেন্স কোয়েশ্চেনিং বাই পুলিশ। এই বাক্যের স্ট্রাকচার দেখো, দেখো হি হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে দেখো সাবজেক্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টু প্রিপোজিশন, তারপরে দেখো এই কোয়েশ্চেনিং হচ্ছে জিরার, তার আগে দেখো ইন্টেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ সাবজেক্টেড টু ইন্টেন্স কোয়েশ্চেনিং বাই পুলিশ। 6 নম্বর দেখো, শিশুদের সহিংসতার শিকার হওয়া উচিত নয়। দেখো এখানে উচিত নয় রয়েছে, তার জন্য আমরা এখানে শুড ইউজ করব। তাহলে কি হবে? চিলড্রেন শুড নট বি সাবজেক্টেড টু ভায়োলেন্স। চিলড্রেন শুড নট বি সাবজেক্টেড টু ভায়োলেন্স। 7 নম্বর দেখো, পরিবেশটি নিকট ভবিষ্যতে মারাত্মক দূষণের শিকার হবে। দেখো শিকার হবে, ফিউচার সেন্স দিচ্ছে, অনুবাদ কি হবে? দ্য এনভায়রনমেন্ট উইল বি সাবজেক্টেড টু সিভিয়ার পলিউশন ইন নিয়ার ফিউচার। যেহেতু ফিউচার সেন্স দিচ্ছে তার জন্য দেখো এখানে উইল বি ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দ্য এনভায়রনমেন্ট উইল বি সাবজেক্টেড টু সিভিয়ার পলিউশন ইন নিয়ার ফিউচার। 8 নম্বর দেখো, শ্রমিকদের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। দ্য ওয়ার্কার্স ওয়ার সাবজেক্টেড টু আনসেফ কন্ডিশনস। তাহলে বাক্যটা কি হলো? দ্য ওয়ার্কার্স ওয়ার সাবজেক্টেড টু আনসেফ কন্ডিশনস। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।